নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ী দিঘির সংরক্ষণ এবং বেআইনিভাবে মাছ মারা বন্ধ করার জন্য এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ও জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পালের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন এসজেডি এর সদস্য দুলাল দেবনাথ। শিশুদের প্রতি আরো বেশি দায়বদ্ধ হতে এবং বিভিন্ন অপরাধমূলক কাজ বন্ধ করতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আজ জলপাইগুড়িতে একটি আলোচনা সভার আয়োজন করা হয় জলপাইগুড়ি শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কোচবিহার ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শনিবার তিনি কোচবিহারে আসেন। একটি কর্মী সভায় যোগ দেওয়ার পর গত ১৭ তারিখ কিছুক্ষণে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কোচবিহার ১ নম্বর ব্লকের সুটকাবাড়ি, টাপুরহাট, মোয়ামারি, ঘুঘুমারি এলাকায় কয়েক হাজার বাড়ি। ঘটনায় মৃত্যু হয় জাহাঙ্গীর আলম ও দেবদাস পাল নামের দুজনের। এদিন মৃত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন মোহাম্মদ সেলিম। ক্ষোভের সাথে তিনি বলেন, এই রাজ্যে মদ খেয়ে মরলে ৫ লক্ষ টাকা দেওয়া হয়, আর ঝড়ে মৃত্যু হলে ২ লক্ষ টাকা। এটা পঞ্চায়েত এই জন্যই তৈরি হয়েছিল এবং বিডিও অফিসে জানতে হবে, এটা রিলিফ ম্যানুয়াল আছে ব্রিটিশ জমানা থেকে। ঝড় হলে, বন্যা হলে, খরা হলে কি করতে হয়। আমাদের সরকার এখন আইন দেখছে না, ম্যানুয়ালে দেখছে না, অন্তত বিডিও ম্যানুয়াল দেখা উচিত এবং পঞ্চায়েত যাতে চুরি না করে সেজন্য সরাসরি এই বাড়িগুলোকে নির্মাণের জন্য আবাস যোজনায় ঘর দিতে হবে, এবং মেরামতির জন্য এক্ষুনি টাকা দিতে হবে এবং সরঞ্জাম দিতে হবে। এটাই নিয়ম। আমরা শুনলাম কিছু মুড়ি দিয়েছে শুকনো, তারপরে কিছু দেয়নি। এদেরকে ঘর তৈরি করার সরঞ্জাম, ঘর নির্মাণের টাকা এবং আবাস যোজনায় ঘর দেওয়ার কথা। আমাদের লোকজন শুধু আজকে সমবেদনা জানাতে আসেনি, এরপরে সবাইকে সংগঠিত করে পঞ্চায়েত এবং বিডিওর কাছে, দরকার হলে ডিএমের কাছে আমরা দাবি জানাবো। কারণ এটা রিলিফ ম্যানুয়াল আছে ব্রিটিশ জমানা থেকে। আবার বলছি, ভারত সরকারের আছে, রাজ্য সরকারের আছে, আমরা তো সরকার চালিয়েছি, পঞ্চায়েত চালিয়েছি। সেই রিলিফ ম্যানুয়াল অনুযায়ী যাদের ঘর ভেঙেছে, যাদের আংশিকভাবে ক্ষতিগ্রস্ত তাদের মেরামতি, যাদের পুরোভাবে ভেঙেছে তাদের নতুন ঘর দেওয়ার দায়িত্ব নিতে হবে সরকারকে। পুরসভা থেকে ঘরের টাকা একবার দেওয়া হলেও বাকি টাকা এখনও পায়নি উপভোক্তারা। এই নিয়েই উপভোক্তাদের বিক্ষোভ ধূপগুড়ি পুরসভায়। শনিবার ঘটনাটি ঘিরে উত্তাল ধূপগুড়ি পুরসভা। ঘরের টাকার দাবিতে এদিন পুরসভার ৪টি ওয়ার্ডের বাসিন্দারা বিক্ষোভ দেখান। অভিযোগ, ২০১৬-১৭ বর্ষের হাউজিং ফর অল প্রকল্পের টাকা উপভোক্তাদের দিতে পারেনি পুরসভা। দ্রুত ঘর তৈরির টাকা দাবি করেন বাসিন্দারা। কিছু জায়গায় ২টি পিলার তৈরি করা গেলেও বাকি কাজ করা যায়নি টাকার অভাবে বলে অভিযোগ। অনেকেই তাই বাকি টাকা না পেলে পিলারগুলি যাতে পুরসভা ভেঙে ফেলে তার দাবি করেন। আমাদের একটাই বক্তৃতা, আমাদের ঘর ওঠায় নিয়ে আসুক, আমাদের যা টাকা দিচ্ছে যে রিটার্ন দেখ, আমাদের ঘর কি কারণে আপনারা ঘর ভাঙাতে চাইছেন? আমাদের তো আগে 3 বছর ধরে আছে, প্লাস্টিক টাঙায় আছে, আপনারা যা দেখতে পারেন। জল পড়ে কি কষ্ট করে এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা আছি। এ বিষয়ে ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানান, সঙ্গত কারণেই আজ বাসিন্দারা এসেছেন। সম্ভবত টেকনিক্যাল কোনো কারণে টাকা এসে পৌঁছায়নি। আগামী ২৫ তারিখের পর বিষয়টি জানা যাবে এবং এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। কারণ ১৬-১৭ ঘর আমরা এখনও টাকা দিতে পারি। তো মানুষের যখন ক্ষোভ হয় স্বাভাবিকভাবে বই প্রকাশ করে, আর আমরা যেহেতু একটা দায়িত্বে আসি, আমাদের দায়িত্বটা পালন করা উচিত। তো সেক্ষেত্রে এটা মানে ক্ষোভ বিক্ষোভ নয়, বই প্রকাশ নয়, এটা মানুষের লিগেল দাবিটাকে করে নেয়। তো সেই দাবিটাকে আমরা যথাযথ জায়গায় পৌঁছেছি। ২৫ তারিখে একটা উচ্চ পর্যায়ের টিম আসবে, সেই টিমের সাথে কথা বলে কী করে এটাকে দ্রুততার সাথে মানুষের ঘরগুলোকে কমপ্লিট করা যায়, এটাই আমাদের পৌরসভার উদ্যোগ। এর মধ্যে মানুষের কোনো ক্ষোভ বিক্ষোভ নয়। আমি আগেও বলেছি যে মানুষ তার লিগ্যাল ডিমান্ড পৌরসভায় এসে করছে। এনজেপি রেল স্টেশন থেকে গ্রেপ্তার রোহিঙ্গাদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করল রেল পুলিশ। জিআরপি সূত্রে জানা গিয়েছে, জম্মু ও দিল্লি থেকে দুভাগে ভাগ হয়ে এনজেপি স্টেশনে পৌঁছেছিল ৬ শিশুসহ ১৩ জনের দলটি। শুক্রবার বিকেলে তারা এনজেপি স্টেশন থেকে অসমে ট্রেন ধরার অপেক্ষায় ছিল। ঠিক তখনই জিআরপি আধিকারিকদের সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং রাতে তাদের ফরেনার্স অ্যাক্টে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, অসম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে যাওয়ার পরিকল্পনা ছিল এই রোহিঙ্গাদের দলটির। যদিও তদন্তের স্বার্থে এই মুহূর্তে ধৃতদের পরিচয় জানাতে নারাজ নিউ জলপাইগুড়ির জিআরপি আধিকারিকেরা।
সূত্র মারফত জানা গেছে ওই 13 জনের দলে 4 থেকে 6 বছর বয়সের 6টি শিশু, 2 জন মহিলা ও 5 জন পুরুষ আছে। শনিবার তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করতে নিয়ে আসে রেল পুলিশ। এই প্রসঙ্গে রেল পুলিশ সুপার জসপ্রীত সিং জানিয়েছেন, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 13 জন রোহিঙ্গাকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার আদালতে পেশ করা হয়। धर्मनगर को जा रहा है खावाड़ी के काम के लिए टकातर के पास। आपको अटक कर लिया क्या? इधर पुलिस को पकड़ा है, इंजू का कार्ड भी है, रोहिंग्या बोल के आप अटक कर? रोहिंग्या कार्ड भी है। पुलिस को वो माना भी नहीं, ये सुनता भी नहीं कार्ड के लिए। জলপাইগুড়ি রাজবাড়ি ও রাজবাড়ি সংলগ্ন দিঘি পাড়ের শিব মন্দির ও মনসা মন্দির শুধু জলপাইগুড়ি শহরের নয়, গোটা জেলার ঐতিহ্য। প্রাচীন বৈকুণ্ঠপুর এস্টেটের ঐতিহাসিক গরিমায় সমৃদ্ধশালী এই দিঘি ও সংলগ্ন অঞ্চলের সাথে সমস্ত উত্তরবঙ্গের মানুষের, বিশেষ করে রাজবংশী সমাজের আবেগ জড়িয়ে আছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সমস্ত রাজ্যের সব ঐতিহাসিক স্থানগুলির সংরক্ষণের সিদ্ধান্ত অনুসারে এসজেডিএ এর তত্ত্বাবধানে দিঘিটির সংরক্ষণ ও সৌন্দর্যায়ন করা হয়েছে। কিন্তু কতিপয় অসাধু নাগরিক অনৈতিক ও বেআইনিভাবে মাছ শিকার কমিটি, দিঘি বাঁচাও কমিটি নাম করে বন্যপ্রাণ আইনকে ও সংরক্ষিত স্থানের নিয়ম ভেঙে মাছ শিকার করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই ও এই বেআইনি মাছ শিকার বন্ধ করার জন্য রাজবাড়ির ঐতিহ্য রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। শুধু নাগরিক সমাজকেও আবেদন জানায় এসজেডি এর সদস্য দুলাল দেবনাথ। তিনি বলেন, এই মাছ চুরির প্রতিবাদে সামিল হতে এবং দিঘিতে নতুন করে ব্যক্তিগত উদ্যোগে নতুন মাছের চারা ছাড়তে এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এবং পুরসভার চেয়ারপারসন পাপিয়া পালের দৃষ্টি আকর্ষণ করছি ও তাদের প্রত্যক্ষ হস্তক্ষেপ দাবি করছি এই বিষয়ে। না শুনেন, আমি আজকে পরিদর্শনে আসছি। এই এলাকার বুদ্ধিজীবী মানুষ, শহরের কিছু বুদ্ধিজীবী মানুষ আমাকে বলেছেন যে এই এলাকাটা, আপনারা জানেন যে কোভিড সিচুয়েশন চলবার জন্য আমাদের দর্শনার্থীদের পরিদর্শনের জন্য যে আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে যে বিউটিফিকেশন করা হয়েছে সেটা বন্ধ ছিল, তারই পরিদর্শনে এসছি। এবং এটা জানেন যে এটা এই রাজবাড়ি দিঘি, এই রাজবাড়ি দিঘি সমস্ত উত্তরবঙ্গ, দিঘি পাড়ের মনসা মন্দিরের পূজা সমগ্র উত্তরবঙ্গ, এমনকি আসাম বাংলাদেশ থেকেও দর্শনার্থী আসেন এবং শহরের স্কুল কলেজগুলো স্থানীয়ভাবে ছুটি দেওয়া হয় এই প্রোগ্রামের জন্য। আপনারা জানেন এই পুজো, এই মনসা পূজার জন্য দেওয়া হয় এবং এটা মানে ঐতিহাসিক একটা গুরুত্ব আছে। কোচ রাজ্যে তথা রাজবংশী সমাজের প্রাচীন গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষ্য বহন করছে এই দিঘি। এখন দর্শনার্থীরা ঠিকমতো আসতে পারছেন না, কারণ করোনা সিচুয়েশনের জন্য 1-1.5 বছর বন্ধ ছিল এবং যাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে, রিসেন্ট টেন্ডারও হয়েছে 6 তারিখ, সম্ভবত গত মাসে 6 তারিখ, বর্তমান মাসে 6 তারিখ টেন্ডার হয়েছে, টেন্ডার ওপেন হবে, তাই রাজবাড়ি দিঘি আবার পুনরায় চালু হবে। কিন্তু এই জায়গায় এসে আপনারা যে সেটা জানতে চাইছেন, যে এই জায়গায় এসে দেখলাম এটা মৎস্য পুকুর বাঁচাও কমিটি বা মৎস্য বাঁচাও কমিটি বলে একটা কমিটি করা হয়েছে। তো এই এলাকার মানুষের দাবি যে যেহেতু মানে হেরিটেজ এবং মাছ যাতে এখান থেকে মারা না হয়, মাছে এইখানে 30-40-50 বছরের নাকি প্রাচীন মাছও আছে, ঠিক আছে, তার জন্যই আজকে এটা পরিদর্শনে। এসে কি দেখলেন? না, এসে দেখলাম কিছু লোক মাছ ধরছে এবং আপনারাও নিশ্চয়ই দেখলেন, তারা আপনাদের অন ক্যামেরা স্বীকার করেছেন যে লোকাল স্তরে মেম্বারশিপ হতে গেলে নাকি 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা পর্যন্ত ওনারা নেন। এবং দেখলাম যে মৎস্য বাঁচাও কমিটি না পুকুর বাঁচাও কমিটি, তার মধ্যে দেখলাম যে চাকরিজীবী লোকজনও আছেন। সেটা কি বন্ধ করবেন? না, এটা ব্যক্তিগতভাবেই আমি বন্ধ করবার জন্য আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিকে যেরকম বলবো, তেমনি আমাদের পৌরসভার চেয়ারপারসন সম্মানীয় শ্রীমতী পাপিয়া পালের দৃষ্টি আকর্ষণ করবো। সামনেই আসতে চলেছে বর্ষার মরশুম, তাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকানের ছাদ না থাকায় চিন্তিত দিনবাজারের ব্যবসায়ীরা। ভোট পার হলেও এখনো পর্যন্ত সব ব্যবসায়ীরা দোকানঘর পায়নি। যদিও ভোটের আগেই এই আধুনিক দিনবাজার মার্কেট কমপ্লেক্সের শুভ উদ্বোধন হয়েছিল, তখন শুধুমাত্র কয়েকজনকেই দোকানঘর দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত দিনবাজার এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকানঘর পায়নি। সামনেই বর্ষা, অথচ শেড নেই, ফুটপাতে বাধ্য হয়ে দোকান করেন, তাই তারা এখনো চিন্তিত ব্যবসা কি করে করবেন। যদিও দিনবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মলয় সাহা বলেন, পৌরসভার চেয়ারপারসনের সাথে কথা হয়েছে, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে। বললাম দাদা, এই যে আপনাদের দিনবাজারের ব্যবসা, যে দোকানপত্র এখন কি বন্টন হয়েছে? না, এখনো বন্টন হয়নি।
বন্টন হয়নি। কি বলা হয়েছিল যে ভোটের পরেই তো ভোটের পরেই দেওয়া হবে, কিন্তু ভোট চলে গেল, কিন্তু এখনও আমরা দোকান পেলাম না। কত দিন হয়ে গেল, 7 বছর হতে চললো, কত দিন আর চলবে? আমরা দোকানদাররা একদম শেষ হয়ে গেলাম জানো, ঘরের জিনিস সমস্ত বিক্রি করে খায়ে আজকে শেষ। দোকানের অবস্থা গিয়ে দেখো, আমাদের যেখানে দোকান পুনর্বাসন জায়গা দেওয়া হয়েছে সেখানে কোনো লোকই ঢোকে না, কোনো ব্যবসাই হয় না। তো কী করবো আমরা? তোমরা যদি আমাদের একটু ব্যবস্থা করো যাতে আমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই দোকানটা পাই, তাহলে খুব ভালো হয়। অ্যাকচুয়ালি আমাদের চেয়ারপারসন ইলেকশনে জেতার পরে উনি যখন চেয়ারম্যান হলেন তখন ওনাকে আমরা সম্বর্ধনা দিতে গিয়েছিলাম। তখন ওনাকে আমরা বললাম যে ম্যাডাম, আমাদের তো অনেক দিন হয়ে গেল, আর ইলেকশনের জন্য অনেক দিন কাজকর্ম বন্ধ ছিল আপনাদের, এবার আপনাদের আমাদের দোকানগুলো আপনি কিছু বন্টন করেছে, আর কিছু বেশিরভাগটাই বাকি আছে। তো উনি বললেন যে ঠিক আছে, আমাদের বোর্ডটা গঠন হোক, আমি যত তাড়াতাড়ি সম্ভব করে দেবো। আশা কি করছেন যে আপনারা? আমরা ভাবছি যে চেয়ারম্যান অ্যান্ড কাউন্সিল পোস্টটা যে আছে, সেই পোস্টটা আমার মনে হয় আজকালের মধ্যেই হয়তো হয়ে যাবে। যদি সেটা হয়ে যায় তাহলে আমাদের কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের ব্যবসায়ীরা তো তৈরি, আমাদের ব্যবসায়ীদের তো কোনো কাজই নেই, সমস্যার মধ্যে আছি আমরা, খুব সমস্যার মধ্যে আছি। আর যা মার্কেটের অবস্থা তাতে ব্যবসায়ীদের সংসার চলছে না। তার মধ্যে তো দাদা সামনে তো বর্ষা, নানান বৃষ্টির একটা ছাদের বিষয়। এখন আশা করি যতদূর আমাদের সাথে কথা হয়েছে খুব শীঘ্রই আমরা পেয়ে যাব। আশা করি দিন 15-র মধ্যেই আমরা পেয়ে যাব। জলপাইগুড়ি রোটারি ক্লাবের উদ্যোগে দুস্থদের হাতে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো আজ। এদিন রোটারি ক্লাবের কর্মকর্তারা জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া, সন্ন্যাসীপাড়া, প্রধানপাড়া, কানাপাড়া এলাকায় গিয়ে এই সামগ্রী তুলে দেন। বিভিন্ন রকম শুকনো খাবার হাতে পেয়ে খুশি এলাকার অনেকেই। রোটারি ক্লাবের কর্মকর্তারা বলেন, তারা বিগত দিনেও বিভিন্ন এলাকার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানান তারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডুয়ার্স এলাকার দুস্থ ছেলে মেয়েদের বিয়ের কাজ সম্পন্ন হলো আজ। নাগরাকাটা আদর্শ বিকলাঙ্গ কল্যাণ সমিতির পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছিল। এর আগে বিয়ের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সমিতির হাতে তুলে দেওয়া হয়েছিল ময়নাগুড়ি স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এদিন নাগরাকাটা আদিবাসী সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এই গণবিবাহ সম্পন্ন হয়। ময়নাগুড়ির স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক রবিউল ইসলাম জানান, খুবই ভালো উদ্যোগ তারা গ্রহণ করেছেন। এদিন ডামডিম, নাগরাকাটা, ওদলাবাড়ি, ফালাকাটা, আলিপুরদুয়ার প্রভৃতি এলাকার দুস্থ ভাই বোনেদের বিয়ে দেওয়া হলো বলে জানান তিনি। এলাকার সমস্ত নিপীড়িত মানুষ, চা বাগান, ওদলাবাড়ি, ডামডিম, নাগরাকাটা, ফালাকাটা, আলিপুর, ওদলাবাড়ি এবং বিভিন্ন চা বাগান থেকে যে সমস্ত আমাদের ভাই ও বোন আজকে বিয়ের জন্য এখানে এসেছে, এই বিয়েটাকে সার্থকভাবে পরিপূর্ণ দান করার জন্য এবং যাতে আজকে এখানে সবাই আমরা আনন্দ উৎসব করে বাড়ি ফিরে যেতে পারি, এজন্য এখানে আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে আমাদের আজকে জাতি বেশ কোনো কিছু নেই, আমরা বিভিন্ন জাতি, বিভিন্ন লোক আমরা এখানে আজকে একত্রিত হয়েছি। কাঁধে কাঁধ, হাতে হাত মিলে সবাই আজকে আমরা এক হয়ে গেছি। এটা মহামিলন, আজকে আমাদের মহামিলন মেলা। এই মহামিলন মেলায় ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব যাতে যারা আজকে এই বিবাহ বাঁধনে সম্পূর্ণ হইলেন তারা জীবনে যাতে সুখী হয়, তাদের জীবনে যাতে তারা ভালোভাবে জীবন উজ্জ্বল করতে পারে। এবং যাওয়ার সময় আমরা কিছু তাদের ভুরিভোজেরও ব্যবস্থা করেছি। মেয়ের বাড়ি এবং ছেলের বাড়ি থেকে যারা এসেছে তারা প্রত্যেকে খাওয়া দাওয়া করে, আমরা প্রত্যেকে খাওয়া দাওয়া করে এখান থেকে আনন্দ নিয়ে বাড়ি ফিরবো, এটাই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি। এবার মালবাজার মহকুমার মেটিলি ব্লকের টিলাবাড়ি এলাকায় চা শ্রমিকের ঘর থেকে উদ্ধার হলো 12 ফিটের কিং কোবরা। গত দুদিন এলাকায় এই টিলাবাড়িতেই চা বাগানের মধ্যে থেকে 14 ফিটের কিং কোবরা উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রেসিডেন্ট শ্যামা প্রসাদ পান্ডে। গতকাল রাতে টিলাবাড়িতেই একটি বাড়ির মধ্যে দেখা যায় এই কিং কোবরাটি। এরপর বাড়ির লোকেরা ভীত হয়ে খবর দেয়
খুনিয়া বন দপ্তরকে। রাতেই খুনিয়া বন দপ্তর স্পোরের সম্পাদক শ্যামা প্রসাদ পাণ্ডে, সর্পপ্রেমী দেবেশ রায়রা অনেক কষ্টে উদ্ধার করে সাপটি। রাতেই সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। নিকটবর্তী গরুমারা জঙ্গল থেকে কিং কোবরাটি এই লোকালয়ে এসেছিল বলে জানা গেছে। একের পর এক কিং কোবরার মতো বিষাক্ত সাপ লোকালয়ে চলে আসায় আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়। সন্ধ্যা 7টা নাগাদ খবর আসে যে টিলাবাড়ির লেবার লাইনে ওনার নাম যতদূর সম্ভব ছিল অজয় ওরাও, ওনার বাড়িতে একটি কিং কোবরা ঢুকে গেছে। আমরা এখান থেকে যাই, আমাদের সঙ্গে হেল্প করার জন্য খুনিয়া স্কোয়াডও চলে এসেছিলেন। গিয়ে ওনার বাড়ি থেকে কিং কোবরাটিকে উদ্ধার করা হয়। এটা একটা দলগত প্রচেষ্টার মাধ্যমে কিং কোবরাটিকে উদ্ধার করা হয়েছে। দুদিন আগে যেখানে কিং কোবরাটা পাওয়া গেছিলো, আরেকটা কিং কোবরা পাওয়া গেছিলো, তার খুব কাছাকাছি এলাকাটাতেই এই যে লেবার লাইন সেটা মোটামুটি দুটো আগের দিন এটা ছিল চা বাগান প্ল্যান্টেশনের মধ্যে, এটা মানুষের ঘরের মধ্যে সন্ধ্যাবেলা ঢুকে গেছিলো। একটা দলগত প্রচেষ্টায় আমাদের সঙ্গে বাবুন্দা ছিলেন, দিবস ছিল, সঙ্গে খুনিয়া স্কোয়াড ছিল, সেই সময় ওখানে লোকাল যে আমাদের কিউআরটি আছে সচিন, রাম, ওরাও আমাদের সহায়তা করেছে। এটা দলগত প্রচেষ্টায় কিং কোবরাটিকে উদ্ধার করা হয়েছে এবং খুনিয়া স্কোয়াডের থেকে ওটাকে নিয়ে যাওয়া হয়েছে এবং গরুমারায় ছেড়ে দেওয়া হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। Fixman.com গোটা ভারতবর্ষে ৮০টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। রেড ভলেন্টিয়ার্স ডে উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হলো ভলেন্টিয়ার্সদের তরফে। রাজগঞ্জ ব্লকের রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে রেড ভলেন্টিয়ার্সের উদ্যোগে রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী ও জলের বোতল বিতরণ করা হয়। জলপাইগুড়ি শহরের হাসপাতালে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় ভলেন্টিয়ার্সদের পক্ষ থেকে। শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে রেড ভলেন্টিয়ার্স কর্মীদের সম্বর্ধিত করা হয় বিভিন্ন সংগঠনের তরফে। করোনা অতিমারির কঠিন সময়ে গোটা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলায় ও শহরে রেড ভলেন্টিয়ার্সের অনবদ্য ভূমিকার কথা স্মরণ করিয়ে সম্বর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন এবিপিটি এর জেলা সম্পাদক বিপ্লব ঝা। গণতান্ত্রিক আইনজীবী সংঘ, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন, এলআইসি এমপ্লয়িজ ইউনিয়ন, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, প্যারা টিচার ইউনিয়ন, সিআইটিইউ, 12ই জুলাই কমিটি সহ বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে উৎসাহিত করা হয় রেড ভলেন্টিয়ার্সদের। কর্মসূচিতে কোভিড অতিমারির সময় রেড ভলেন্টিয়ারদের কাজের প্রশংসা করে বক্তব্য রাখেন ডাক্তার পান্থ দাশগুপ্ত। ডাক্তার দাশগুপ্ত বলেন, কোভিড অতিমারির কঠিন সময়ে যখন ছেলে বাবাকে হাসপাতালে নিয়ে যেতে ভয় পাচ্ছে, সেই সময় রেড ভলেন্টিয়ার্সের বন্ধুদের পিপিই কিট পরে মানুষের বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া, রোগীদের হাসপাতালে ভর্তি করা, অসুস্থ পরিবারের লোকেদের খাবার পৌঁছে দেওয়া সহ বিভিন্ন কাজকর্ম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সৌভিক কুন্ডা, গণতান্ত্রিক আইনজীবী সংঘের জেলা সম্পাদক শঙ্কর দে, কর্মচারী আন্দোলনের নেতৃত্ব বাণীব্রত সাহা, প্রাথমিক শিক্ষক আন্দোলনের নেতা বিপ্লব ঝা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। কঠিন সময়ে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে রেড ভলেন্টিয়ারদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অনন্য সাধারণ প্রয়াসের জন্য পান্ডাপাড়া রেড ভলেন্টিয়ার্সের অ্যাম্বুলেন্স ও জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোম অ্যাম্বুলেন্স চালককে সম্বর্ধিত করা হয় কর্মসূচিতে। শিশুদের প্রতি আরও বেশি দায়বদ্ধ হতে আইনি সচেতনতা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হলো জলপাইগুড়ি শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে।
আজ জলপাইগুড়ির বাবুপাড়ার সুভাষ ভবনে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের জেনারেল সেক্রেটারি জয়দীপ মুখার্জি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবী সহ বিশিষ্ট ব্যক্তিরা। সংস্থার সম্পাদিকা মধুমিতা দাস জানান, যারা সমাজে অত্যাচার করছে, ধর্ষণ করছে, শিশুদের প্রতি অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন এলাকায় ছেলেমেয়েরা নেশাগ্রস্ত হচ্ছে। বন্ধ বাগানে শিশু পাচার, নারী পাচারের মতো অপরাধমূলক কাজ থেকে রক্ষা পেতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। লিগ্যাল বা আইনি পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে আরও বেশি মানুষকে বোঝাতে হবে বলে তিনি জানান। অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন প্রাবন্ধিক উমেশ শর্মা, লেখিকা তথা কোচবিহার সুনীতি একাডেমির প্রধান শিক্ষিকা মণিদীপা নন্দী বিশ্বাস, শ্রমিক নেতা স্বপন সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ কৃষ্ণপদ রায় সদস্য, মধুশ্রী বাগচি সহ অন্যান্যরা। বাল্যবিবাহ যাতে একটা জ্বলন্ত সমস্যা আমাদের এই ইদানিং সময়ে, সেটা আরও বেশিভাবে আমরা দেখতে পাচ্ছি। বাল্যবিবাহ, চারিদিকে ধর্ষণ, আমরা দেখে যাচ্ছি যে একজন ধর্ষিতা মেয়ে, একজন ধর্ষিতা নারী যে কতটা কষ্ট ভোগ করে মৃত্যুটাকে নিজের আপন করে নিচ্ছে। এবং আমি একজন মেডিকেল লাইনে কাজ করার সুবাদে সেটা খুব স্পষ্টভাবেই বুঝতে পারি যে একটা মেয়ের ধর্ষণ হওয়ার পরে সে কতখানি কষ্ট সহ্য করে। এমন এক সময় ঘটেছে যে সে মেয়েটি আমাকেও বলেছে, দিদি আমি বাঁচতে চাই। তো সেক্ষেত্রে থেকে দাঁড়ায় আমার মনে হয়েছে যে আমরা যুব সমাজ এবং ছাত্রছাত্রীদের প্রতি এবং সমাজের প্রত্যেকটা স্তরের মানুষজনকে নিয়ে আমরা যদি প্রত্যন্ত এলাকাগুলোতে এবং শহরাঞ্চলের বিভিন্ন জায়গায় এভাবে কোনো সেমিনার, ক্যাম্প অথবা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এগুলো রোধ করতে পারি। আর সবথেকে বড় কথা, জলপাইগুড়ি শহর এবং অনেক অনেক শহরে আমরা দেখে থাকছি যে আমাদের শিশুদের প্রতি এবং ছাত্রছাত্রীদের একাংশের প্রতি নেশায় আসক্ত হয়ে পড়ছে। যুব সমাজকে কে এইভাবে নেশায় ঠেলে দিচ্ছে বা কার আঙ্গিকে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছে, তো এটা আমাদের কাছে যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ যারা রয়েছে তাদের কাছে এটা কিন্তু খুবই লজ্জার বিষয়। স্থানীয়দের চেষ্টায় ও কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের সহযোগিতায় এক নাবালককে উদ্ধার করল জলপাইগুড়ি জেলা কোতোয়ালি থানার পুলিশ। শনিবার সকালে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় এলাকায় দীর্ঘক্ষণ এক নাবালককে দেখতে পেয়ে স্থানীয়রাই পুলিশকে খবর দেয়। বর্তমানে নাবালকটিকে থানায় নিয়ে এসে খোঁজ খবর চালানো হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে নাবালক শিশুটি আলিপুরদুয়ার জেলার চুয়াপাড়া চা বাগান এলাকার বাসিন্দা। বললাম আমি সকালে ডিউটি আসার পরে দেখি বিভিন্ন দুটো দোকান আছে, একটা বাচ্চা এখানে ছিল বলে সকাল থেকে কালকে বলে নিয়ে আসছে, ও তুমি টাকা বললো। আমি গেলাম, এখানে ওরা ছিল, কথা বলছিল। আমি যাওয়ার পথে জিজ্ঞাসা করলাম, বললো ও টাকা নিয়ে আসছে গেল কালকে, কোথায় জানি ছিল, শিলিগুড়ি কোথায় ছিল। সকালে ওকে এখানে রেখে গেছে, রেখে গিয়ে বলছে যে তুই এখানে থাক, আমি 11টার পরে আসে তোকে আবার নিয়ে আসি। এবার দেখলাম বাচ্চা ছেলে 8 বছর বয়স, ওর অ্যাড্রেস দেখলাম, ওর কাছে আধার কার্ড ছিল, বার্থ সার্টিফিকেট ছিল। তারপরে ভাবলাম যে ঠিক আছে তাহলে 11 পর্যন্ত দেখি, না হলে পরে থানাতে জানাবো। কী মনে হলো, আমাদের থানার ট্রাফিকের ভ্যানটা যে আছে ফোন করলাম, ওরা আসবে, আসে বাচ্চাটার সঙ্গে কথা বললো, বলে থানার সঙ্গে যোগাযোগ করলো। থানার ভ্যান আসে, তখন বাচ্চাটাকে নিয়ে যাবে। আর ওর টাকাটা এখনও আসেনি। কোথায় বাড়ি বাচ্চাটার বাড়ি হচ্ছে কালচিনি, চাওয়াপাড়া। ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাবের বার্ষিক সভা অনুষ্ঠিত হলো আজ। এ রাজ্যে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করে, কোনো বাধার সম্মুখীন হয় না। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি উত্তরপ্রদেশে সাংবাদিকদের থানায় ডেকে অপমানিত করেছে। এ রাজ্যে এরকম হয় না। শনিবার ডুয়ার্সের ওদলাবাড়ি টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাবের প্রথম বার্ষিক সভায় এসে এই কথা বলেন রাজ্যের অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু সিং বরাইক। এদিন এই বার্ষিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংদেন ভুটিয়া, মাল মহকুমা পুলিশ আধিকারিক রবীন থাপা, মাল পঞ্চায়েত সমিতির সভাপতি সুশীল কুমার প্রসাদ সহ অন্যান্যরা। জেলা পুলিশ সুপার শ্রী দত্ত বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের দুটি জিনিস খুব চাহিদার, এক চা, দ্বিতীয়টি সংবাদপত্র। ডুয়ার্স প্রসিদ্ধ চায়ের জন্য, আর সেই এলাকায় সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তাদের এই সভায় এসে ভালো লাগছে।
এদিন এই সভায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে চলছেন এমন ব্যক্তিত্ব পরিবেশ ও বন্যপ্রাণ নিয়ে কাজ করা শ্যামা প্রসাদ পাণ্ডে, সমাজসেবী বিনয় কুমার চৌধুরী, ফুটবল কোচ বিমল গুহ রায়, নাট্য ব্যক্তিত্ব সুধাংশু বিশ্বাস ও পরিবেশ প্রেমী সংস্থা ন্যাসকে বিশেষভাবে সম্মান জানানো হয়। এদিন এই প্রথম বার্ষিক সভায় স্বাগত ভাষণ দেন রাজেন প্রধান। এরপর সংগঠনের সদস্যরা কাজের সমস্যা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। বিকালে পরিবেশ প্রেমী শ্যামাপ্রসাদ পাণ্ডে মানুষ বন্যপ্রাণীর সংঘাত এবং চা বাগানে বন্যপ্রাণীর উপস্থিতি নিয়ে তথ্যচিত্রের মাধ্যমে আলোচনা করেন। আমাদের ভারতবর্ষের বেশিরভাগ লোকের সকাল যে দুটি জিনিস দিয়ে শুরু হয় তার সাথে আমাদের দুয়ার ছোটভাবে জড়িত। একটি সংবাদপত্র, একটি চা। আজকে ভেবে দেখার মতো বিষয়, গত 30 বছরের মিডিয়ার যা পরিবর্তন হয়েছে এটি দেখার মতো। 30 বছর আগে আমরা দিনে দুবার দূরদর্শনে নিউজ দেখতে পেতাম, একবার সন্ধ্যেবেলা একবার রাতে। সন্ধ্যেবেলা বাংলা নিউজ, রাতে ইংরেজি নিউজ, আর সারাদিনের নিউজ দেখা যেত। এবং সেই সীমিত মিডিয়ার সাথে আজকের 24 ঘন্টা মিডিয়া এবং আজকের পরিবেশের কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমার মনে আছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী, যখন আমরা কলকাতায় বসে সেই খবর জানতে পেরেছিলাম পরের দিন সকাল 8টা, অলমোস্ট আফটার 12 hours। আজকে এরকম খবর দিতে যদি 12 মিনিট লেট হয়, হয়তো সাংবাদিক বন্ধু চাকরি চলে যাবে। 12 ঘন্টা তো দূরের কথা। সেখান থেকে অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি। অগ্রগতির সাথে ভালো মন্দ দুটো মিশিয়ে থাকে। বাঁশ গাছ থেকে উদ্ধার করা হলো প্রায় 10 ফুটের একটি অজগর। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের উত্তর খালপাড়া এলাকার ঘটনা। শনিবার সকালে স্থানীয় মানুষ প্রথমে এই এলাকার বাঁশ গাছের মাথায় এই অজগরটিকে দেখতে পায়। এরপর অজগর দেখতে ভিড় জমে যায়। স্থানীয় মানুষ খবর দেয় বন দপ্তরকে। এরপর বন দপ্তরের কর্মীরা এসে বাঁশ গাছ থেকে অজগরটিকে নামায়। তারপর সাপটিকে বস্তাবন্দি করে নিয়ে যায়। জানা গেছে অজগরটি সুস্থ আছে, তাই নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হবে সাপটিকে। কালিম্পং জেলার নোয়াম রেঞ্জের ঘিস নদীর রমতির 2 নম্বর কম্পার্টমেন্টের থেকে উদ্ধার হলো একটি হাতির মৃতদেহ। শনিবার নোয়াম রেঞ্জের বনকর্মীরা টহল দেওয়ার সময় নদী সংলগ্ন পাহাড়ের পাশে মৃত অবস্থায় হাতিটিকে পড়ে থাকতে দেখে বন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে খবর দেয়। এরপর দুপুর নাগাদ ঘটনাস্থলে আসেন কালিম্পং জেলার ডিএফও চিত্রক ভট্টাচার্য। বিকেল 3টে নাগাদ মৃতদেহ রমতির 2 নম্বর কম্পার্টমেন্ট থেকে উদ্ধার করে নোয়াম রেঞ্জে নিয়ে আসা হয় হাতিটিকে। সেখানে ময়না তদন্ত হবে হাতিটির। নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক নফসার আলী জানান, মনে হয় পাহাড় থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে হাতিটির। কেন বন দপ্তর হাতির ছবি তুলতে দিল না সেটা বোধগম্য হচ্ছে না। পরিবেশ প্রেমীদেরও হাতির কাছে যেতে দেয়নি বন দপ্তর। আমরা চাই সঠিক তদন্ত হোক। তো সম্ভবত দেখা যাচ্ছে যে হাতি এই পাহাড় থেকে পড়ে মারা গেছে, কারণ তার মাথায় একটা আঘাতের চিত্র দেখা যায়। ফরেস্ট ছবি তুলে দিচ্ছে না? হ্যাঁ, ফরেস্ট সবথেকে বড় ব্যাপার যে এই আমরা পরিবেশ প্রেমী হোক বা সাংবাদিক যারা আছি, আমাদেরকে ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো রকমভাবে ছবি তুলতে দিচ্ছে না। জানি না তাদেরকে তারা কী দোষ চাপাচ্ছে, আমি বুঝতেছি না। আমরা ভাবছিলাম যে সঠিক তদন্তটা আমরা জানলে সুবিধা হতো, এবং অ্যাওয়ারনেস, যদি পরিবেশ প্রেমী আমরা আছি তাহলে আমরা অ্যাওয়ারনেস কাজে ব্যবহার করতে পারি, এবং প্রেস থাকলে সঠিকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই জায়গাটায় আসছিলাম। কিন্তু ফরেস্ট কোনো রকম ছবি তুলতে দিচ্ছে না, এবং এখন ডিপুতে নিয়ে যাচ্ছে। ডিএফওর বক্তব্য যে ময়না তো ইসে পোস্টমর্টমের পরে সঠিক তদন্তটা জানা যাবে, আজ পাহাড় থেকে পড়ে মারা গেছে কি। এই ব্যাপারে কালিম্পং বন দপ্তরের ডিএফও চিত্রক ভট্টাচার্য জানান, কিভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পরই জানা যাবে। 8 থেকে 9 বছরের পুরুষ এই হাতিটির নোয়ামেই ময়না তদন্ত হবে, তারপরেই বলা যাবে হাতিটির কিভাবে মৃত্যু হয়েছে। एक एलिफेंट का ऐसे डेथ हुआ है। सो बाय दैट टाइम वेट्स को आना था, सो 3 वेट्स केम एंड दे अभी तक प्रिलिमिनरी हो पाया है इन्फॉर्मेशन। जब रिपोर्ट आएगा तभी बता पाऊंगा। कहाँ पर हुआ? सर नोम में, कौन सा जगह? रामथी 2 कंपार्टमेंट। उसमें कोई घायल बा कुछ नहीं, नथिंग लाइक दैट। सर कोई बता रहा पहाड़ से गिर के मरा है। लग प्रिलिमिनरीली वही लग रहा है, लेकिन पहाड़ से गिरने के लिए डिटेल पोस्टमार्टम चाहिए होगा। और सर कोई बोले इलेक्ट्रिक शॉर्ट से मरा। इलेक्ट्रिक शॉक का तो कोई हमको अभी तक डिटेल पोस्टमार्टम ऐसा ही से कि नहीं हुआ है, तो इलेक्ट्रिक शॉक का तो कुछ पता नहीं अभी तक। मेल है। कितना उम्र होगा सर? अराउंड 8-9 साल होगा। अभी क्या होगा? पोस्टमार्टम होगा। पोस्टमार्टम के बाद हम उसको जलाएंगे, तो दैट इज।
এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। Delhi World Public School announces admission open for 2022-23 with a revised fee structure, with no admission fee at a mere monthly fee of 2,500 rupees for nursery to KG and 3,800 for grades 1 to 8. Enjoy the open ambience at Ambari, Belakoba Road, Jalpaiguri, where our school is located. We welcome you for a tour. Call us at 8653003922 or 9339985056 for any inquiries. এবার শুধু হাতে কলমে স্লিপ লিখে নয়, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করেও ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা আদায় করবে জেলা পুলিশ। এবার শুধুমাত্র নগদেই নয়, ডেবিট কার্ডের মাধ্যমেও এই ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে জরিমানা সংগ্রহ করবেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। শুক্রবার সদর ট্রাফিক গার্ডের অফিসারেরা এই ইলেকট্রনিক যন্ত্রের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেন। সদর ট্রাফিক গার্ডের ওসি বাপ্পা সাহা বলেন, জেলায় 40টি ইলেকট্রনিক যন্ত্র এসেছে। সব ট্রাফিক গার্ডের আধিকারিকরা এই যন্ত্রের ব্যবহার শুরু করেছেন। এখন আবহাওয়া সংবাদ। আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ী দিঘির সংরক্ষণ এবং বেআইনিভাবে মাছ মারা বন্ধ করার জন্য এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ও জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পালে দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন এসজেডি এর সদস্য দুলাল দেবনাথ। শিশুদের প্রতি আরো বেশি দায়বদ্ধ হতে এবং বিভিন্ন অপরাধমূলক কাজ বন্ধ করতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আজ জলপাইগুড়িতে একটি আলোচনা সভার আয়োজন করা হয় জলপাইগুড়ি শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।